গুড মর্নিং। আমি এখন চোপতায়। আজকে 22শে মে। কাল রাতেই ফাটা থেকে চোপতায় চলে এসেছি, যদিও আজকে সকালে আসার কথা ছিল চোপতায়, তা রাতেই চলে এসেছি। তা আমি যে জায়গাটায় রয়েছি সেখানে রাতে তো কিছু পেলাম না, হোটেল তো পেলাম না, হোটেল হোমস্টে। তারপরে অনেকটা দূরে, চোপতা থেকে কিছুটা দূরে একটা টেন্ট নেওয়া হয়েছে। সেখানে ভিউটা এত সুন্দর, সকালবেলা উঠে দেখছি ভিউটা। এই হচ্ছে চারিদিকের ভিউ, আর তার মাঝে আমাদের টেন্টগুলো। আজকে আমরা তুঙ্গনাথ যাত্রায় যাব। জায়গাটার নাম হচ্ছে চোপতা থেকে কিছুটা আগে বাণীকুণ্ড। বাণীকুণ্ড জায়গাটার নাম। এখন সময় 7:30, আর আমরা এই আমাদের যে টেন্ট ছিল সেখান থেকে বেরিয়ে আমাদের চোপতায় হোটেল করা আছে নীলকান্ত, সেখানে যাচ্ছি। সেখানে আমাদের লাগেজগুলো রেখে আমরা ট্রেকিংয়ে চলে যাব। কাল তো আমরা অনেক রাতে এসেছি এখানে, তাই দেখাতে পারিনি। দেখুন রাস্তাটা, এই হচ্ছে নেমে চারদিকে টেন্ট, প্রচুর টেন্ট এখানে। এখন চোপতায় চলে এসেছি, এবার তুঙ্গনাথ যাত্রা শুরু হবে। তো আমার পেছনেই ঠিক তুঙ্গনাথ যাত্রার গেট চোপতা থেকে। এই হচ্ছে তুঙ্গনাথের গেট। এখান থেকে লাঠি নিয়ে নেবো, লাঠি 50 টাকা, আর ফেরত দিলে 20 টাকা ফেরত দেবে। তুঙ্গনাথ যাত্রা শুরু করছি, এই লাঠি নিয়ে নিয়েছি। এই হচ্ছে রাস্তা, আপাতত তো ভালোই, দেখা যাক। এই জায়গাটা হচ্ছে কেদারনাথ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির অন্তর্গত। এখানে এই সব ফ্লোরা আর ফাউনা, এইসব প্রাণীগুলো, এই প্রাণীগুলো আর এই উদ্ভিদগুলো এখানে আছে, এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। দাদিমা আসছে, কত বয়স, সেও ট্রেক করছে। এখানে অনেকে প্লাস্টিক ফেলেছে, কিন্তু পরিবেশকে সুরক্ষিত রাখতে এসব করবেন না একদম। জলের বোতল, প্লাস্টিক অনেক দেখতে পাচ্ছি। এখানে রাস্তায় খচ্চর দেখা যাচ্ছে, আপনারা খচ্চর ভাড়া পেয়ে যাবেন এখান থেকে, যারা ট্রেক করে যেতে পারবেন না। কিন্তু ট্রেক করে যাওয়ার মজাটাই আলাদা। পরশুদিন কেদারনাথ ট্রেক করতে পারিনি, তাই মনটা খুব খারাপ হয়ে গেছিল। আজকে ভারতের সর্বোচ্চ শিব মন্দিরে যাচ্ছি, তুঙ্গনাথ। তবে এই রাস্তায়ও সেই কেদারনাথের মতোই ঘোড়া খচ্চরদের বারবারন্ত, মানে রাস্তায় এত প্রবলেম করে, হাঁটা যায় না। ঘোড়ার পটি, ঘোড়া তো না, খচ্চর সব, এগুলো খুব জ্বালাতন করে, হাঁটতে ভীষণ অসুবিধা হয়ে যায়। আর কেদারনাথে অনেক বেশি হয় সেটা, এখানে একটু কম।
তবে এবছরে কেদারনাথের অবস্থা খুবই খারাপ, মানে যারা হেঁটে উঠছে তাদের তো বেশিরভাগ উঠতেই পারছে না, খুব খারাপ অবস্থা, ভীষণ ভিড়, অনেকেই যেতে পারেনি, আমাদের পুরো টিমটাই তো যেতে পারলো না। নিচের থেকে কিছুটা রাস্তা আসার পর এরকম রেলিং দেওয়া রাস্তাটায়, আর এখান থেকে ভিউটা দেখুন, জাস্ট অসম ভিউ। নিচের থেকে হচ্ছে এটা 4 কিলোমিটার, মানে তুঙ্গনাথ একদম নিচ থেকে চোপতা থেকে 4 কিলোমিটার এটার রাস্তা। বলছে 3 ঘন্টা যেতে লাগবে, এখান থেকে যে জায়গাটায় আছি এখনো 3 ঘন্টা লাগবে। ভ্যালিটা দেখুন কি সুন্দর, যত উঠছি রাস্তা ততই খারাপ হয়ে যাচ্ছে, আর 1 কিলোমিটার মতো বাকি আছে উঠতে, ততই রাস্তা মানে যত উঠছি খারাপ পুরো রাস্তা। এখন চারদিক পুরো মেঘে ঢেকে গেছে, আর কিচ্ছু দেখা যাচ্ছে না, চারদিক পুরো মেঘে মেঘ। আবার এগিয়ে যাই আর 1 কিলোমিটার। একদম কাছাকাছি চলে এসেছি, আর মাত্র 250 মিটার, তো যাওয়া যাক। কিছুটা আগেও খুব খারাপ রাস্তা ছিল, এখন কিছুটা কম, অতটা চড়াই নেই, কিন্তু মেঘটাই বড্ড ভয় পাইয়ে দিচ্ছে, বৃষ্টি হলে ওপরে চন্দ্রশিলা যেতে খুব মুশকিল হয়ে যাবে। একদম কাছে চলে এসেছি, আর 20 মিটারের মতো বাকি। চারিদিকে মেঘ আর মেঘ। এখানে চলে এসেছি মন্দিরের, আর এখানে হচ্ছে সব ঘোড়াগুলো এখানে দাঁড়ায়, এখান থেকেই আবার ঘোড়া করে নিচে নামতে হয়। আর মন্দির এই ওপরটায়। মন্দিরের কাছাকাছি একদম পৌঁছে গেছি, আর এই জায়গাটায় প্রচুর হোটেল রয়েছে, হোটেল, হোমস্টে, খাবার দোকান প্রচুর আছে। এই রাস্তাটা ঘুরেই একদম মন্দির। ঠিক আসবো, ঠিক তার আগে বৃষ্টিটা নামলো, একটা দোকানে বসেছিলাম, বৃষ্টিটা থামতেই আবার রোদ উঠে গেল, ভালোই হলো, চন্দ্রশিলা যেতে পারবো খুব ভালোভাবে। সব জিনিসপত্র নিয়ে বসেছে, এখানে সব পুজোর সামগ্রী। একদম মন্দিরের সামনে এসে গেছি, এই যে মন্দির দেখা যাচ্ছে, এই হচ্ছে মন্দির, একদম মন্দিরের সামনে।
ভারতের সর্বোচ্চ শিব মন্দিরের সামনে আমি এখন, তুঙ্গনাথের ঠিক সামনে। ঢুকবো, এবারে ভেতরে প্রবেশ করবো। ফাইনালি তুঙ্গনাথ দর্শন কমপ্লিট। আর এখন যাচ্ছি চন্দ্রশিলা ট্রেক করতে, আরও 1 কিলোমিটার এখান থেকে। তো চন্দ্রশিলা যাচ্ছি। ওয়েদার খুব খারাপ, জানি না যেতে পারবো কি না। ওই রাস্তাটা থেকে ঠিক এদিকে যে রাস্তাটা ভাগ হচ্ছে, এটাই চন্দ্রশিলা যাওয়ার রাস্তা। এখান থেকে এই দিকটা যাচ্ছে তুঙ্গনাথ উঠে যাচ্ছে, আর এই রাস্তা যাচ্ছে সোজা চন্দ্রশিলা। এই যাচ্ছি আমরা রাস্তা ধরে, কিন্তু পুরো মেঘে চারিদিক ঘিরে ফেলেছে। এই রাস্তায় এলাম, এসে জাস্ট এই দিক দিয়ে এইটা চলে আসবো। এটাই হচ্ছে চন্দ্রশিলার রাস্তা। সোজা চলে গেলে কিন্তু ওটা আলাদা রাস্তা। এই রাস্তা মেঘগুলো কিভাবে উঠছে দেখুন। এরকম রাস্তা চলে গেছে। এটা রাস্তা, কিন্তু এই দিক দিয়ে শর্টকাটে যাওয়া যাবে। আমরাও শর্টকাটে ধরবো। নিচ থেকে রাস্তাটা পুরো একদম খাড়া খাড়া হয়ে উঠে এসছে। শর্টে মারলাম, রাস্তা আছে কিন্তু শর্টে শর্টে এলাম। আরো উঁচুতে উঠতে হবে। তো ওদিক থেকে মেঘগুলো ভেসে আসছে সব এদিকে। সামনেই চন্দ্রশিলা, কিন্তু মেঘে ঢেকে গেছে, বৃষ্টিও মোটামুটি নেমে গেছে। তো ফিরে যাব কিনা ভাবছি এখনো। আর একটুখানি, কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে। তো বৃষ্টিতেও বেশি বৃষ্টি নেমে গেলে মুশকিল হয়ে যাবে নামা। সামনেই দেখা যাচ্ছে চন্দ্রশিলা ওই ওপরে, কিন্তু এখনো বুঝতে পারছি না পৌঁছাতে পারবো কিনা। এত মেঘ করেছে, চারদিকটা পুরো ঘিরে ফেলেছে মেঘ। চলে এলাম চন্দ্রশিলার কাছে, একদম চন্দ্রশিলার যে নিচটা আর ওই যে ঝান্ডা উঠছে, ঠিক ওই জায়গাটা যাব, চন্দ্রশিলার মাথায়। ফাইনালি চন্দ্রশিলার মাথায় একদম, কিন্তু এতটাই এখানে মেঘ, তার জন্য শৃঙ্গগুলো, হিমালয়ের শৃঙ্গগুলো দেখা যাচ্ছে না। যদি এখানে ওয়েদার ক্লিয়ার থাকতো, পুরো 360 অ্যাঙ্গেলে বিভিন্ন হিমালয়ের শৃঙ্গগুলো দেখা যেত। এখানে একটা ছোট্ট মন্দির রয়েছে। এখন চারদিকে খালি মেঘ আর মেঘ, আর ওয়েদার ক্লিয়ার থাকলে হিমালয়ের শৃঙ্গ এখানে দারুণ দেখা যায়। এখান থেকে সানরাইজ খুব সুন্দর দেখা যায়। চন্দ্রশিলা থেকে এখন নেমে আসছি, অনেকটাই নেমে এসেছি। পুরো জায়গাটা জুড়ে একদম মেঘের খেলা দেখাচ্ছে। মানে এই মেঘে ঢেকে যাচ্ছে, আবার ফাঁকা হয়ে যাচ্ছে, মেঘ সরে যাচ্ছে। এত সুন্দর লাগছে জিনিসটা।